হ্যাঁ, হতো? থাকতো না কোনো, আর কি বলবো, হ্যাঁ, বেপরদামি, বেহায়ামি, এগুলো থাকতো না। তো আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আর এটা না থাকলে কি হবে? না থাকলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেটা চালু করা হয়েছে। 7 নম্বর হচ্ছে, যদি আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারতাম তাহলে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, হ্যাঁ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, একদম আল আজহারের মতো, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, দারুল উলুম দেওবন্দের আদলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমরা দেশের মধ্যে করতে পারতাম। বাইরের থেকে, বাইরের কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টরা এসে আমার দেশে পড়াশোনা করে, কিন্তু এটা কি আমরা কিন্তু করতে পারি না। বরং উল্টা দেখবেন, যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। এছাড়া বরং আমরা এমন একটা অবস্থা চলে যাবো যে অন্যের কাছে হাত পাততে হবে আমাদেরকে একটা প্রতিষ্ঠান করার জন্য। আর রাষ্ট্র থাকলে রাষ্ট্রই দায়িত্ব নিত। টিচারদের বেতন দিবে রাষ্ট্র, ওস্তাদদের বেতন দিবে রাষ্ট্র, ইমাম সাহেবদের বেতন দিবে রাষ্ট্র, তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, তাদের তো অধিকার আছে, তাদেরকে রেশন দেওয়া হবে, তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা হবে এবং জাতির আকীদা আমলের সংস্কারের জন্য তাদেরকে রাষ্ট্র কাজে লাগাবে। বরং রাষ্ট্র একটা গঠনমূলক সিলেবাস প্রণয়ন করবে, যেটা পড়লে সবার মধ্যে যে মিসকনসেপশনসগুলো দূর হয়ে যাবে। সম্ভব ছিল? হয় নাই। আচ্ছা, এরপরে আসেন 8 নম্বর হচ্ছে যে আমাদের দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কৃষি এবং শিল্প, তাই না? কৃষি এবং শিল্প। তো কৃষি এবং শিল্পের মধ্যে দুর্নীতি হয় নাই? কম না বেশি? তো এই দুইটা সেক্টর এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের অর্থনীতি গড়ার মূল কারিগর বলা যায়। তো এই কৃষি এবং শিল্পের সমস্ত দুর্নীতিকে বন্ধ করা সম্ভব ছিল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যেটা আমরা করতে পারি নাই। কৃষক ভাইদেরকে অধিকার দেওয়া হয় নাই। যে পণ্যটার দাম এখানে 100 টাকা, দেখবেন সেই বেচারা বিক্রি করছে 10 টাকায়। কৃষকের সাথে সরাসরি সরকারের সম্পর্ক নেই, মাঝখানে বহু থার্ড পার্টি আছে। তাহলে ওদের উপর জুলুম হচ্ছে না? শ্রমিক, যে শ্রমিকের আপনি গার্মেন্টসে বেতন দিচ্ছেন 10,000 টাকা, 12,000 টাকা, এই পণ্যগুলোকে এক্সপোর্ট করে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে। তাদের এবং রাষ্ট্রের মাঝখানে একটা কি আছে, মধ্যস্থতা করার একটা মাঝখানে থার্ড পার্টি আছে। মাঝখানে অনেক টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে একবার উপরে। এর উপরে যাচ্ছে না, যাচ্ছে কানাডায়, সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে, অমুক জায়গায়, তমুক জায়গায়। তো এই যে গরিবের রক্তচোষা অর্থনীতি, এটা বন্ধ করা যেত যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে পারতাম। কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 25টা পয়েন্ট বলবো আপনাদের ইনশাআল্লাহ। কয়টা? আজকের মতো 25টা, আরও আছে। যখন কিতাব আসবে ইনশাআল্লাহ তখন আরও 50টা, 100টাও পাবেন ইনশাআল্লাহ। কয়টা বলছি? 8টা। হ্যাঁ, 8টা না? 8টা। 9 নম্বর লিখেন। 9 নম্বর হচ্ছে যাবতীয় অপসংস্কৃতিকে রুখে দেওয়া সম্ভব ছিল। যেমন স্টার জলসা, জি বাংলা, হ্যাঁ, পরকীয়া শেখানো হয়, জেনা শেখানো হয়, মদ খাওয়া শেখানো হয়, হ্যাঁ, তারপরে ওই যে গুন্ডা মাস্তানি করাকে হিরোর রোল দেওয়া হয়, আর আমাদের ছেলে পেলে ওইটাকে ফলো করে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, এলজিবিটিকে প্রমোট করা হচ্ছে, এখন তো ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। এই জিনিসগুলোকে এবং পর্ন সাইটগুলা এগুলোকে বন্ধ করা সম্ভব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে, কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগে এটা করতে পারবেন না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এটা কথা। 10 নম্বর হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে এই যে অনলাইন এবং অফলাইনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, এদের মিথ্যাচার আপনি বন্ধ করতে পারবেন, এদের ইসলাম বিদ্বেষ আপনি বন্ধ করতে পারবেন না, এদের শয়তানি আপনি বন্ধ করতে পারবেন না। ওই প্রথম আলোর সামনে গিয়ে আপনি গরু জবাই করেন না, যাই করেন, ওর কিছুই যায় আসবে না, কিছু যায় আসবে না। ছেলে মানুষই হবে একটা, ওর কিছু যায় আসবে? শয়তানের এগুলোতে কিছু যায় আসে নাকি? তো যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনার হাতে থাকতো তাহলে আপনি